নমস্কার সকল দর্শককে আজকে দ্বিতীয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগামী 27শে ফেব্রুয়ারি থেকে 1লা মার্চ 2022 সাল 5টি প্ল্যানেট একসাথে মকর রাশিতে অবস্থান করবে, সেই নিয়ে বহু মানুষ প্রশ্ন করেছেন। তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা করা অ্যাকচুয়ালি। তো আপনারা যারা আগের অনুষ্ঠান দেখেছেন মোটামুটি নক্ষত্রের উপরে, তারা একটা জিনিস আমি বলেছি যে এই সময়টা অ্যাকচুয়ালি আমাকে যদি কেউ এক কথায় জিজ্ঞাসা করে যে মানে 2022 সাল কীরকম যাবে, দেখুন মান্থ ওয়াইজ যখন আপনাদের বলি, আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে অনেক কিছু তো বলে, কিন্তু সেটা কতটা কার্যকরী হয় না হয় সে নিয়ে দ্বিমত থাকতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে মান্থ ওয়াইজ যখন বলা হয় সেটাকে অনেক অনেকটা মাইক্রোস্কোপিক্যালি বলা যায়, বাট সব কিছুর একটা পেরিফেরিয়াল আলোচনা থাকে। অর্থাৎ কোনো একটা মানুষ 2010 সালে কি করেছেন, 2012 সালে কি করেছেন, এরকম করে আলোচনা করে যদি মনে করা যায় সেই মানুষটি হয়তো 2020 সালে কোনো কারণে গত হয়েছেন। এবার আমি যদি একটা মূল্যায়ন করি সেই মানুষটার মেটেরিয়ালি, একদম কোনো স্পিরিচুয়াল অ্যাঙ্গেল থেকে নয়, মেটেরিয়ালি সেই মানুষটা সারা জীবনে কি করেছেন, অর্থাৎ তার একটা লাভ ক্ষতির একটা যদি আমি খতিয়ান বার করি, তো সেটা যেরকম হবে সেটা হচ্ছে এই আলোচনাগুলোর ইফেক্ট হয়। তো দেখা যাবে যে স্বাভাবিকভাবে অধিকাংশ মানুষ যেটা বলবেন সেই মানুষটি খুব সফল, কেউ বলবেন অর্ধ সফল, কেউ বলবেন অসফল। তো বিভিন্ন রকম মত তার সম্পর্কে কিন্তু আসতে থাকবে। তো আমরা যেটা নিয়ে মুখ্যত এখন আলোচনা করব যে 2022 সাল অ্যাকচুয়ালি কীরকম বছর। 2022 সাল কিন্তু অ্যাকচুয়ালি খুব প্রুডেন্ট ইয়ার নয়, যেটাকে বলা যায় যে খুব একটা বর্ধিষ্ণু, খুব একটা ঐশ্বর্যশালী বছর যদি কাউকে বলা যায়, সেটা কিন্তু আদপেও নয়। আমি যখন লগ্ন ওয়াইজ বিভিন্ন অ্যাসেন্ডেন্টের কথা বলেছি, আপনারা দেখবেন আমি অধিকাংশ অ্যাসেন্ডেন্টের ক্ষেত্রেই বলেছি যে বছরের কিন্তু শেষের দিকের সময়টা খারাপ আছে, এবং বছরের প্রথম দিকেও যে খুব বিরাট গতি আছে সেটা অন্তত এই মুহূর্তে আপনারা নিজেরা দাঁড়িয়েও বুঝতে পারছেন যে খুব ফোর্স ইমিডিয়েট নেই। ফোর্সটা আস্তে আস্তে 9-10 তারিখ ক্রস করতে হবে এই মাসের, তারপর থেকে একটু একটু ফোর্স আসবে, এবং সেটা মোর অরলেস জুলাই মাস পর্যন্ত, জুলাই মাসের 3rd উইক অবধি চলবে। তারপরে কিন্তু সিচুয়েশন আবার গন্ডগোল করবার শুরু করবে। কিন্তু অ্যাজ এ হোল আমি যদি মান্থ ওয়াইজ একেবারে কোনো একটা জোন ওয়াইজ 15 দিনের আলোচনা করি বা 2 মাসে আলোচনা করি, তাহলে কিন্তু আমি অবশ্যই বলবো এই মাস কিন্তু অলমোস্ট একটু গন্ডগোলের মাস। এবং গন্ডগোলের মাস তার কারণ স্যাটার্নের ট্রানজিটটা হবে, কিন্তু স্যাটার্ন ট্রানজিট হয়ে যাওয়া সত্ত্বেও সে পুনরায় ব্রিং ব্যাক করবে তার ক্যাপ্রিকর্নে, তার মূল ত্রিকোণের দ্বাদশে চলে আসবে। বৃহস্পতি কালপুরুষের দ্বাদশ ঘরে গিয়ে বকরি হয়ে যাবে। রাহুকেতুর পোস্টিং যথাক্রমে মঙ্গল এবং শুক্রের ঘরে থাকবে। তো সার্বিক অবস্থায় কিন্তু সিচুয়েশনকে খুব খুব ভালো বলা যায় না। ভারতবর্ষের কিছু কিছু প্রান্ত আছে, আমি মান্ডেন জ্যোতিষ দিয়ে পরে বলে দেবো, আর কিছুদিন পরে দেখবেন যে অসম্ভব বৃষ্টি হবে এবছর, এত অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হবে। এবং বছরে এরকম, এবছর যেরকম হলো অলমোস্ট বছরের একটা বড় অংশ পর্যন্ত বৃষ্টি, মানে সিক্ত টাইপের ওয়েদার। এখন বুধ ডাইরেক্ট হচ্ছে বলে একটা হালকা বৃষ্টি হওয়ার যোগ আছে, কিন্তু সেটা যে একটা বিরাট পরিমাণে হবে তা নয়। কিন্তু এই বছরে কিন্তু অ্যাজ এ হোল প্রচুর বৃষ্টির যোগ আছে, আমি সেটা পরে আপনাদের বলে দেবো। এই বছরকে খুব প্রুডেন্ট ইয়ার বলা যায় না। আপনাকে কেউ যদি বলে যে সোশ্যালি ইকোনমিক্যালি কতটা একটা আপনি কত মার্কস দেবেন, তাহলে কিন্তু আমি মোটেই খুব আশা ব্যঞ্জক একটা নম্বর কাউকে দিতে পারবো না, অন্তত যতটা আমি দেখেছি সারা বছরের প্ল্যানেটারি মুভমেন্টের থেকে। যে যতটা পাবেন অবশ্যই ঈশ্বরের তাতে আশীর্বাদ রয়েছেন, এবং সব থেকে বড় কথা তার বেস হরোস্কোপে যতটা ইফেক্ট আছে সেই ইফেক্ট অনুসারেই কিন্তু সে পাবেন।
আচ্ছা, 27 ফেব্রুয়ারি 2:26 দুপুরবেলা থেকে 1 মার্চ 4:40 বিকেলবেলা পর্যন্ত ক্যাপ্রিকর্ন 10th হাউস অব দি আমাদের কালচক্র, তার মধ্যে 5টা প্ল্যানেট একসাথে থাকবে। কি কি প্ল্যানেট থাকবে না, বুধ থাকবে প্রায় 20 ডিগ্রি থেকে একটু ওপরে, শুক্র থাকবে সবেমাত্র শুক্র এন্টার করবে, 27 তারিখে অ্যাকচুয়ালি এন্টার করবে শুক্র। মঙ্গল তার আগের দিন এন্টার করবে 26 তারিখ, সে থাকবে প্রায় 1 ডিগ্রির কাছাকাছি। আচ্ছা, স্যাটার্ন থাকবে সে ঘরে, স্যাটার্ন থাকবে 24 ডিগ্রি 28 মিনিটে, এবং চন্দ্র সবেমাত্র সেই ঘরে ঢুকবে এবং চন্দ্র পুরো ঘরটা ক্রস করে বেরোবে। তারপরেও 4টে প্ল্যানেট কিছুদিন এ ঘরে থাকবে, অন্তত মার্চ মাসের প্রায় 3-4 তারিখ পর্যন্ত এই ঘরে থাকবে। তো এই ঘরে থাকাকালীন কি এফেক্ট হবে দেখুন। ক্যাপ্রিকর্ন হচ্ছে, আপনাদের আমি অনেকবার এই আলোচনায় এটা বলেছি, ক্যাপ্রিকর্ন হচ্ছে একটা চর রাশি, আপনারা যেটা জানেন। কিন্তু মানে ক্যাপ্রিকর্নের যে নেচার সেটা হচ্ছে পৃথ্বীকারক, স্থির নেচার কিন্তু চর রাশি, একটা বিপরীত ধর্মী গুণ। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম এটা হচ্ছে একটা ভারী রেলের ওয়াগনের মতো। মনে করুন পুরো লোহার স্ক্র্যাপ দিয়ে ভর্তি করা আছে, ওয়াগনটা বন্ধ। ওয়াগনটা কি চাকা আছে, সব আছে, সে ট্র্যাকের উপরেও আছে, কিন্তু ঠেলে লোকে সরাতে পারবে না, বিকজ ইট ইজ হেভি। কিন্তু একবার যদি মুভমেন্ট নিয়ে নেয়, সে কিন্তু একটা মোমেন্টাম নিয়ে নেবে, মাস ইন্টু ভেলোসিটি, তার মোমেন্টাম হয়ে যাবে হিউজ। তো সেইখান থেকে একবার মোমেন্ট নিলে সে তাকে আবার থামানোটা খুব মুশকিল, লাগাম পড়ানোটা মুশকিল, কারণ তার সব কিছুই অনেক বড়, বৃহত্তর, কম্প্রিহেন্সিভ। যদিও অ্যাকুয়ারিয়াস ক্যাপ্রিকর্নের থেকে অনেক বড়, যদি দুজনের তুল্যমূল্য আলোচনা করা যায়, কিন্তু ক্যাপ্রিকর্নে একেবারে ছোট নয়। তো সেই হিসাবে দাঁড়িয়ে ক্যাপ্রিকর্ন যেগুলোকে রিপ্রেজেন্ট করে, আমি খানিকক্ষণ আগে আপনাদের বলেছি, সেটা হচ্ছে পাওয়ার, অথরিটি, এক্সারসাইজেস অফ পাওয়ার, এক্সারসাইজেস অফ যতটা আর কি ল তাকে প্রিভেইল করেছে সেই জায়গায় সে এক্সারসাইজ করতে পারে। আচ্ছা, সে অ্যাডমিনিস্ট্রেশনকে কন্ট্রোল করে বা কন্ট্রোল করবার চেষ্টা করে, গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে ক্যাপ্রিকর্ন। তাহলে সারা পৃথিবীব্যাপী আপনি যদি ধরেন, তো আমি যে কথাগুলো বললাম সেটা কিন্তু কনসেন্ট্রেশন অফ পাওয়ার। এই পাওয়ারের ঘরে এতগুলো প্ল্যানেট একসাথে আসা, একটা জিনিস মাথায় রাখবেন, বুধ এই ঘরে অ্যাকচুয়ালি মার্গী ছিল, মার্গী থেকে বকরি হয়েছে 14 জানুয়ারি, বকরি থেকে মার্গী হবে, আজকে যখন আলোচনা করছি তার 2 দিন পরে মার্গী হবে 4 তারিখ ভোরবেলা। তারপরে রয়েছে, অর্থাৎ বুধ এই ঘরে ইউজুয়ালি, বুধ যখন অতিচার গতিতে থাকে তখন 15.5 থেকে 16 দিন একটা ঘরে থাকে, আমরা অ্যাভারেজ বলি 18 দিন থাকে বুধ। বুধ এই ঘরে দীর্ঘদিন ধরে রয়েছে, দীর্ঘদিন ধরে, প্রায় গত 2 মাস ধরে বুধ এখানে বসে রয়েছে। তো একটা প্ল্যানেট যখন একটা ঘরে, ইউজুয়ালি তার যা লংজিভিটি, তার থেকে যদি, তার লংজিভিটির থেকে সে যদি বেশি সময় ধরে একটা ঘরে থাকে, সে পাওয়ার কনজিউম করে সেই ঘরের। আপনারা দেখবেন অনেক সময় যে অনেকের বাড়িতে দীর্ঘদিনের কোনো মেড আছেন যিনি কাজ করেন, তিনি বাড়ির কিন্তু একজন সদস্য বা সদস্যার মতন হয়ে যান। তাকে আমরা কখনোই একজন পেইড হিউম্যান বলে আমরা ট্রিট করি না। সে অনেক ব্যাপারে মতও দিয়ে দেয় নিজের, এবং সেই মতটা কিন্তু অনেক সময় গ্রহণযোগ্য হয়, কারণ তার এতটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়ে যায়। কিন্তু সে সেই পরিবারের কেউ নয়। বুধের তো ওটা নিজের ঘর নয়, ওটা স্যাটার্নের ঘর। কিন্তু বুধের ঘরে, বুধ দীর্ঘদিন স্যাটার্নের ঘরে বসে আছে, বসে থাকতে থাকতে ইট গেইনড আ হিউজ পাওয়ার। পাওয়ার যখন গেইন করেছে, পাওয়ারটাকেও এনফোর্সও করবে কারোর ওপরে, ও তো নিয়ে বসে থাকবে না। আইদার ওর থেকে পাওয়ার অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে। একটা ব্যাটারি কিনেছেন আপনি, যদি ওটাকে 20 বছর রেখে দেন, 20 বছর পরে নিশ্চয়ই তার মধ্যে পাওয়ার নাও থাকতে পারে।
তার মেকানিজমগুলো নষ্ট হয়ে যেতে পারে, ড্রাই সেল যেগুলো আমরা ইউজ করি নষ্ট হয়ে যেতে পারে। তো অটোমেটিক্যালি তো এরোশন অফ পাওয়ার হয়ে যাবে, কিন্তু এরোশন অফ পাওয়ারটাও তো পাওয়ারের রিলিজ অটোমেটিক্যালি। সেখানে মঙ্গল এসে ঢুকবে, মঙ্গল এসে ঢুকে এক্সল্টেড হয়ে যাবে, অর্থাৎ মঙ্গল তখন কনসেন্ট্রেট পাওয়ার ইউজ করার চেষ্টা করবে, একটা গ্যাসের বার্নারের মতন। অর্থাৎ সব জায়গা দিয়ে আগুন উঠছে না, একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে আগুন উঠছে। শুক্র এসে প্রবেশ করবে। আমি বলেছি যে 20 মার্চ পর্যন্ত শুক্র মঙ্গল কিন্তু মোর অর লেস একটা দ্বন্দ্বপূর্ণ মানে সংঘাতের মধ্যে দিয়ে কিন্তু এগোতে থাকবে, দুজনেই কাছাকাছি অবস্থান করবে। তারপরে শুক্র যখন আস্তে আস্তে বেশি গতি নেবে, শুক্র ওর থেকে দূরত্ব বৃদ্ধি করে নেবে। বাট অ্যাকচুয়ালি দুজনের একসাথে অবস্থান কিন্তু কখনোই খুব ভালো নয়, ভালো বলা যায় না। তো সেই হিসাবে দাঁড়িয়ে খুব পরিষ্কার বুঝুন, এরা দুজন থাকবে একদম ঘরের শুরুর দিকে, রবির নক্ষত্রের দ্বিতীয় চরণে থাকবে এরা। শনি থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে, জাস্ট ঢুকবে এবং সে কিন্তু তার অস্তমিত থেকে বেরিয়ে আসবে তার মোটামুটি 4-5 দিন আগেই বেরিয়ে আসবে। এবং চন্দ্র এখান থেকে তার নর্মাল ভেলোসিটিতে পাস হবে, নিজের নক্ষত্র আছে, এবং শনি চন্দ্র একসাথে নক্ষত্রে থাকবে, রবির নক্ষত্রে থাকবে। এবং তার সাথে যে আছে মঙ্গল আছে, শুক্র আছে, বুধ আছে, চন্দ্র আছে এবং স্যাটার্ন আছে। তো এতগুলো প্ল্যানেট যখন এক ঘরে ক্যাপ্রিকর্নের মতন ঘরে আসবে, সে কিন্তু একটা হিউজ পাওয়ারকে এখানে জেনারেট করবে। কীরকম পাওয়ার? এটাকে বলা হয় স্ট্যাটিক পাওয়ার। শনির ঘর নর্মালি মানুষের হরোস্কোপে যদি অ্যাবারেশন না থাকে, শনির ঘর ক্ষমতার আস্ফালন করে না, যতক্ষণ শনি সেখানে আছে সে তো করবেই না। কিন্তু আগেই আপনাদের আলোচনায় বলেছি যে স্যাটার্ন কিন্তু মঙ্গলের নক্ষত্রে চলে যাবে, ফলে মানুষের মধ্যে কিন্তু কিছুটা ইগো এবং কিছুটা অতিরিক্ত বলতে পারেন স্লাইটলি মানে একটু অ্যাঙ্গার, একটু অ্যাবারেটিভ অ্যাঙ্গার বৃদ্ধি পাবে, একটু আর্গুমেন্টেটিভ নেচার তার মধ্যে তৈরি হবে। তো এই ধরনের গুণগুলো তৈরি হওয়া এবং তার সাথে এতগুলো প্ল্যানেট একসাথে বসে যাওয়া, সেটা কিন্তু ব্যালেন্স অফ পাওয়ারকে অ্যাকচুয়ালি নষ্ট করবে। একটা ঘরে এতগুলো গ্রহ, বিশেষত মকরের মতন ঘরে, যে ঘর কিন্তু খুব নিঃশব্দের ঘর, খুব অকাল্ট সায়েন্সের ঘর, এক্সট্রিম স্পিরিচুয়ালিটির ঘর এবং খুব স্থির ঘর, চুপ করে থাকা ঘর, সেই ঘর অ্যাকচুয়ালি কন্ট্রোল করে কি আমাদের কর্মকে। আমরা যে কাজ করি, যে কোনো রকম কাজ করি, যতটা অকর্ম হবে ততটা সেই জায়গাকে সে কন্ট্রোল করে। তো সেই কন্ট্রোল কিন্তু ডিস্টার্বড হবে, এখানে এক ধরনের পাওয়ার স্ট্রাগল শুরু হবে। এবং এই স্ট্রাগলটা কিন্তু চলতে থাকবে অলমোস্ট মার্চ মাস ধরে। আপনারা পুরো মার্চ মাসটা দেখবেন যে এই যে পাওয়ারটা তৈরি হচ্ছে, এখনো তো তৈরি হচ্ছে, এখনো তো সেখানে শনি রয়েছে, এখন রবিও রয়েছে। আমি যখন আলোচনা করছি, শনি রয়েছে, রবি রয়েছে এবং বুধ রয়েছে, বুধ বকরি রয়েছে, পরশুদিন ডাইরেক্ট হবে। তো তো সেইখানে দাঁড়িয়ে এখন তো পাওয়ার গেইন করছে আস্তে আস্তে। এবার গেইন করে পাওয়ারটা এক্সট্রিম কখন গেইন হবে? যখন 5 জন হবে একসাথে। মনে করুন আমি এই ঘরটাতে বসে রয়েছি, আমার এই ঘর, এই ঘরে আমি একা থাকি। এবার ধরুন আরও 4টে ডিফারেন্ট থটসের মানুষ এখানে এসে বসবাস শুরু করলো। তো কি হবে? 5 জনের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হবে বিভিন্ন টপিকে। যা কথা বলবো আরেকজন উল্টো দিকে 4 জন অপোজ করবে। এই যে দ্বন্দ্বটা শুরু হবে এবং প্রত্যেকেই দীর্ঘদিন এখানে স্টে করছে। শনি এখানে গত 2 বছর ধরে বসে আছে, বুধ এখানে তার স্বাভাবিক সময়ের থেকে 4 গুণ সময় ধরে বসে আছে। তো এরপরে মঙ্গল এবং শুক্র এসে ঢুকবে এবং তারাও দীর্ঘদিন বসে থাকবে এবং শুক্রের গতি নিতে সময় লাগবে। ইউজুয়ালি শুক্র 28 দিনে যে দূরত্বটা অতিক্রম করে, আপনারা দেখবেন মকর রাশি সেটা হয়তো তার 34-35 দিন লাগছে। তার মানে তার অতিরিক্ত পাওয়ার সে গেইন করে নিচ্ছে সে ঘরে। মঙ্গলের ক্ষেত্রেও তাই, মঙ্গল তো এখানে এক্সল্টেড থাকবে, একদম কনসেন্ট্রেটেড পাওয়ার ইউজ করবে।
এবং তার সাথে চন্দ্র চলে আসবে। তো এসে এই যে একটা প্রভূত কনসেন্ট্রেট পাওয়ার, এবং ঘরের শুরু থেকে ঘরের শেষ পর্যন্ত পাওয়ারটা ডিস্ট্রিবিউটেড থাকবে, এবং চন্দ্র এখানে যোজকের কাজ করবে, কোঅর্ডিনেটরের কাজ করবে। মাথার দিকে ঘরের রয়েছে মকর রাশির প্রথম 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত মকরেরই নবাংশ আছে। তো প্রথম দিকের জায়গায় থাকবে মঙ্গল শুক্র, শেষের দিকে একদম শেষ বলা যায় না, বুধ থাকবে 20 ডিগ্রির থেকে একটু ওপরে, তার মানে 7 নম্বর নবাংশে থাকবে, এবং শনি থাকবে 8 নম্বর নবাংশে, তার মানে সিংহ রাশির নবাংশে। তাও শেষের দিকেই বলা যায়, কারণ শেষ তো কন্যা রাশির নবাংশে। তো সেই হিসাবে দুটোর মধ্যে চন্দ্র একটা কোঅর্ডিনেটরের কাজ করে বেরিয়ে যাবে, এবং একটা হিউজ পাওয়ার এখানে তৈরি হবে। এবং এই পাওয়ার কোন কোন জায়গাগুলোকে রিপ্রেজেন্ট করে আমি একটু আগেই বলে দিলাম। তো সেখানে কি করবে, রুলস এবং রেগুলেশন ব্রেক করার একটা মেন্টালিটি তৈরি হবে। সেটা কোনো একটা অ্যাসোসিয়েশন, কোনো একটা অর্গানাইজেশন, কোনো একটা অথরিটেটিভ প্লেস, যেখানে অনেকগুলো মানুষ একসাথে মিলে কোনো কালেকটিভ ডিসিশন নেন, এরকম কোনো জায়গায় দেখা যাবে যে একটা পাওয়ার স্ট্রাগল তৈরি হচ্ছে, এবং সেই স্ট্রাগলটা কিন্তু রিটেইন করে থাকবে পুরো মার্চ মাসটা ধরে। তারপরেও থাকবে তার রেশ। কিন্তু শনি যেহেতু তার কিছুদিনের মধ্যেই কুম্ভ রাশিতে শিফট করে যাবে, ফলে কিছুদিনের জন্য একটা সিউডো জায়গা তৈরি হবে। এই মকরের যে পাওয়ার, ইরাপশন অফ পাওয়ারটা হয়, সেটা অনেক বেশি হয়, সেটা সহজে তাকে মানে অবদমিত করা যায় না। তো সেদিক থেকে আপনাদের বারবার বলবো যে যারা বিভিন্ন মানে আরেকটা জিনিস বলে দিই, যে যত হাই অথরিটিতে রয়েছে, যত হায়ার অথরিটি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে বা আপনার হায়ারার্কিয়াল পোস্টে, তার কাছে কিন্তু তত বেশি সমস্যা তৈরি হবে। অর্থাৎ তার মধ্যে তাকে অনেক বেশি প্রবলেম যেরকম ফেস করতে হবে, তার যদি খারাপ দশা অন্তর্দশায় তিনি থাকেন, তিনি অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করবেন। দুটোতেই সমস্যা তৈরি হতে পারে কিন্তু, দুটো ক্ষেত্রে। এবং স্পেসিফিক্যালি আপনাদের আরও একটা জিনিস বলে দিই, যে ক্যাপ্রিকর্ন যে অংশকে নির্দেশ করে সেটা হচ্ছে সাদার্ন পোর্শন। অর্থাৎ আমাদের সবসময় গতি থাকবে দক্ষিণ দিকের দিকে। এটা আমি এর বেশি কিছু বলবো না এই মুহূর্তে, এটার মধ্যে একটা গুপ্ত রহস্য আছে। অর্থাৎ আমরা যেদিকেই যাই না কেন, আমাদের গতি থাকবে সাদার্ন পোর্শনের দিকে সবসময়। যদিও ও কিন্তু পশ্চিম দিকের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তবুও সাদার্ন পোর্শনের দিকে আমাদের ভেলোসিটিটা থাকবে সবসময়। এটা কিন্তু ভাববেন না কোনো গাড়ির গতি বা মানুষের হাঁটা চলার গতি, এরকম নয়। এটা জীবনের গতি দিয়ে বলেছি, পরবর্তীকালে কোনো অনুষ্ঠানে এটা হয়তো ব্যাখ্যা করে দেব। এখানে একটা হাই এনার্জি ইরাপশন হবে, ফলে নিজের মন এবং নিজের মস্তিষ্ককে খুব সংযতভাবে যে চালনা না করতে পারবে, সে কিন্তু সার্টেনলি ভুল কাজ করতে বাধ্য থাকবে। মাথায় রাখবেন, মকর থেকে 8th হাউসের ঘর কিন্তু রবির ঘর। নবাংশে এই রবির ঘরে কিন্তু শনি বসে থাকবে। 2 নম্বর হচ্ছে রবি নিজে 2nd হাউসে বসে থাকবে অন্তত মার্চ মাসের মিড পর্যন্ত। 2nd হাউসে বৃহস্পতিও বসে থাকবে। তো একটা হিউজ পরিমাণ এনার্জির যে গেইনটা, সেটাও কিন্তু হিউজ পরিমাণ হবে। আমাদের যত রকম এনার্জির যে রূপান্তর হয়, যে ট্রান্সফরমেশন হয়, সেটা আমরা 8th হাউস থেকে বিবেচনা করি। 8th হাউস হচ্ছে হিডেন এনার্জি, কিন্তু সেটা যখন ট্রান্সফরমেশন হয় তখন আমরা তার স্ট্রেংথটা বুঝতে পারি। এটা কিন্তু হিউজ হিউজ একটা স্ট্রেংথ। এবং রবির ক্ষমতা নিশ্চয়ই কাউকে আলাদা করে বলার কিছু নেই, কারণ সৌরজগৎটাই সূর্যের একা। তো সে নিজে কিন্তু সেই 8th হাউসকে রিপ্রেজেন্ট করছে মকর থেকে। আমি কতগুলো কথা বলে দিচ্ছি। 86-এ যাদের বার্থ আছে, 1986-এর মোটামুটি এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত যাদের বার্থ আছে, তাদের মঙ্গল দেখবেন স্যাজিটেরাসের কোনো একটা জায়গায় বকরি আছে, অন্তত ক্যাপ্রিকর্নের দিকেই বকরি আছে। শুক্র অনেক ক্ষেত্রে এদের সিংহ রাশিতে আছে, কারো কারো ক্ষেত্রে হয় কর্কটে বা সিংহে বা কন্যাতে রয়েছে।
এবং বৃহস্পতি অ্যাকুয়ারিয়াসে বকরি আছে। এই জাতীয় মানুষের ক্ষেত্রে কিন্তু এই সময় খুব সাবধানে থাকবেন, সমস্যা করে দিতে পারে। কাজের জায়গায়, শরীরের জায়গায়, পেরেন্টসের জায়গায়, ফ্যামিলির জায়গায় সমস্যা তৈরি করতে পারে। 91-এ যাদের বার্থ আছে তাদের ক্ষেত্রে বৃহস্পতি সিংহ রাশিতে রয়েছে এবং স্যাটার্ন রয়েছে মোটামুটি 7-8 ডিগ্রিতে আমাদের মকর রাশিতে। তারা যদি ভালো দশায় না থাকেন এই সময় সাবধানে থাকবেন। 91, 92, 93 সাবধানে থাকবেন খুব। 2011 সালে মঙ্গল সিংহ রাশিতে বকরি হয়েছিল, তার 16 বছর আগে চলে যান, অর্থাৎ 1995 টেন্টেটিভ আমি বলছি। খুব সাবধানে থাকবেন। 95 সালে দেখে নেবেন কার কার ক্ষেত্রে মঙ্গল সিংহে, অর্থাৎ সিংহ রাশিতে যদি কোনো প্ল্যানেট বকরি থাকে কারুর, মকর রাশিতে কোনো বড় গ্রহ বকরি বা মার্গী অবস্থায় থাকে, অ্যাকুয়ারিয়াসে কারুর যদি কোনো গ্রহ বকরি বা মার্গী অবস্থায় থাকে, তারা কিন্তু এই সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন। ইভেন রাহু কেতুও যদি থাকে, রাহু কেতুর ইকুয়াল স্পিড বলে আমরা অনেক সময় ইগনোর করি, কিন্তু রাহু কেতুকে এক্ষেত্রে শুড টেক ইনটু কনসিডারেশন। তো তারা প্রত্যেকে সাবধানে থাকবেন। অ্যাজ এ হোল যারা বিভিন্ন অথরিটেটিভ পোস্ট হোল্ড করছেন, যারা অনেক মানুষকে নিয়ন্ত্রণ করছেন, তারা কিন্তু খুব সাবধানে কোনো অর্ডার পাস করবেন এবং যারা অর্ডার সেটাকে ক্যারি করবেন তাদের মধ্যেও যদি বুঝতে পারেন যে তাদের মধ্যে বিভিন্ন ইনসাবঅর্ডিনেটিভ নেচার তৈরি হচ্ছে বা এই জাতীয় কিছু, তারাও কিন্তু খুব সাবধানে সেটাকে ট্যাকল করবেন। দুপক্ষই কিন্তু, ঊর্ধ্বতন এবং অধস্তন দুপক্ষই কিন্তু খুব সাবধানে সিচুয়েশনকে ট্যাকল করবেন, না হলে প্রবলেম তৈরি হবে। এবং যত মাথায় রাখবেন, যত হায়ার আপনার এলিভেশন থাকবে তত কিন্তু সমস্যার গভীরতাটাও বেশি থাকবে। সুতরাং সেদিক থেকেও নিজেকে যতটা সম্ভব কন্ট্রোল করবেন, আদারওয়াইজ আপনি কিন্তু মিসরুলড হয়ে যেতে পারেন কোনোভাবে। খারাপ দশায় থাকলে মিসরুলড হয়ে যেতে পারেন। ইভেন বড় গ্রহের দশায় থাকলেও আপনি যদি কোনো খারাপ গোচরে থাকেন ইমিডিয়েট আপনার ছকের সাপেক্ষে, আপনাকে কিন্তু ডিরেইলড করে দিতে পারে। ব্লাড সুগারের দিকে ভীষণ নজর রাখবেন, ভীষণভাবে। এবং হার্টের যে কোনো রকম সমস্যা, শুধু প্রেশার নয়, যে কোনো রকম সমস্যা দিকে কিন্তু নজর রাখবেন। পিতার স্বাস্থ্যের প্রতি কিন্তু বেশি নজর দেবেন। ভালো থাকবেন প্রত্যেকে, ভয়ের কিছু নেই, এটা নর্মাল গোচর, বেরিয়ে যাবে কয়েকদিনের মধ্যে। নমস্কার।